আমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্টুডেন্ট, নিউ ফোর্থ ইয়ার করছেন আপনি? ইয়েস। আমার বাবা বিজনেস করে, আর আমরা দুই বোন। আপনি কি বড় না ছোট? আমি ছোট। আপনি ছোট, আপনার আরেকটি বড় বোন রয়েছে। উনি কি ম্যারিড না আনম্যারিড? ম্যারিড। ওকে, পারবেন না? হ্যাঁ, আমরা বাসে যাই, যাওয়ার পরে তো তারপর হোটেলে উঠি। দিন আমরা বিকালে সি বিচে ঘুরি, সি বিচে ঘুরে আসার পরে রাত্রে ওর সাথে আমার কথা হয়। তখন তো আমরা হাজবেন্ড ওয়াইফ, শরীয়ত মতে হাজবেন্ড ওয়াইফ। তো ফার্স্ট রাত্রে অনেকক্ষণ কথাটা হওয়ার পর তারপর খুব জার্নি করে যাই তো, প্রায় যেখানে আমরা কক্সবাজার পৌঁছানোর কথা সকালে, ওইখানে আমাদের প্রায় 3:30-4টা বেজে যায় কক্সবাজার পৌঁছতে। এবং যাওয়াটা খুব জার্নি হয়ে যায়, এবং যে পথের মধ্যে বাস নষ্ট হয় অনেক, তার জন্য তোকে সময় লেগে যায় অনেক। হ্যাঁ, খুব ক্লান্ত লাগে। তো আমরা শুয়ে পড়ি, তার মধ্যে ফার্স্ট আমার সাথে ফিজিক্যাল ইন্টিমেসি বা যেটা বলি। তো আমি ওটার জন্য, এটাই ছিল আপনার জীবনের ফার্স্ট ফিজিক্যাল। হ্যাঁ, তো আমি ওটার জন্য প্রস্তুত ছিলাম না। কেন প্রস্তুত ছিলেন না? এবং আমার মনের মধ্যে এরকম কিছু ছিল না। কিন্তু আপনি একদিন বিয়ে করেছেন, আপনি তারপর মনের মধ্যে থাকবে না, ব্যাপারটা কেমন হয়ে গেল না? না, আমি এইভাবে যাচ্ছিলাম না। কিভাবে যাচ্ছিলেন? আমি জাস্ট ওর সাথে কোনো সম্পর্ক ছাড়া আমার একটা মেয়ে ওর সাথে এত দূরে যাওয়া ঠিক না, তার জন্য আমি ওরা বলছি যে হ্যাঁ বিয়ে পরে তারপরে যাবো। বাট এইভাবে আমার কোনো ইয়ে ছিল না। আমার কাছে ব্যাপারটা অনেক খারাপ লাগছে, অনেক ভয় পেয়েছি। আমি ভয় পাওয়ার পরে আমি ভয় আপনি ওয়াশরুম প্রসঙ্গে আমরা আসছি। ভয় আপনি কেন পেতেন? ভয় কি আপনি পুরো সিচুয়েশনটাকে পেয়েছেন নাকি ফিজিক্যাল ব্যাপারটাকে পেয়েছেন? কারণ আপনি ডাক্তারি পড়াশোনা করছেন, সো ইউ নো বেটার। ফিজিক্যাল রিলেশনটা আমি সিচুয়েশনটা বেশি ভয় পেয়েছি, সিচুয়েশনটা আমি বেশি ভয় পেয়েছি। তো আমি ওয়াশরুমে যাই অনেকক্ষণ কান্না করি, ওয়াশরুমে যাই যে কি করলাম, কি হলো, ঠিক করলাম না ভুল করলাম। আমার মনের মধ্যে সবসময় একটা কনফিউশন থাকতো যে আমি কাজটাকে ঠিক করছি না ভুল করছি। তো বুঝতে পারে যে আমি ওয়াশরুমের মধ্যে কান্না করতেছি। তো আমি অনেকক্ষণ পর যখন দরজা নক করার পর আমি ওয়াশরুমের দরজা খুলি, তো আমার টাওয়াল দেয়। তারপর আমি ফ্রেশ হয়ে ভিতরে এসে দেখতেছি যে ও হাত কেটে অনেক ব্লাড ইয়ে হয়েছে। তো আমার কাছে আবার অনেক খারাপ লাগে যে ও হাতটা কাটলো আমার জন্য। আমি এই সিনটা তো না করলেও পারতাম না। আমি বুঝতেছিলাম না যে আমি কি করছি, কি করা উচিত, বা আমি ভুল করতেছি না ঠিক করতেছি। শুধু আমার এর মধ্যে আমি একটা জিনিস ফিল করি যে আমি কোনো কিছু না করলে হয়তো বা ও আমার ছেড়ে চলে যাবো। আর ভয় পাইছি, এতটা দূরে গেছি, কখনো যাই নাই ওইখানে, কাউকে চিনি না, তার জন্য অনেকটা ভয় পাইছি। তো তারপর খাবার নিয়ে আসার পর নিজে আমার খাওয়াই দেওয়ার পর আমার ইয়ে করে যে সরি, তুমি যে এরকম কান্নাকাটি করবো আমি বুঝি নাই, তারপর ইজি হয়ে যায়। তারপর ও আমার অনেক বুঝায় কান্নাকাটি করে। আমি তারপর ঘুমায় যাই। আমি ঘুমায় যাওয়ার পর ও যে হাত কাটে, তখন আমি দেখি যে হাত কাটে ব্লিডিং হইতেছে। তারপর আমি ওটার ওয়াশ করে মুছে টুছে দিয়ে ব্যান্ডেজ দিয়ে আমার কাছে, তখন আমার কাছে অনেক খারাপ লাগে যে আসলে মনে হয় ও ইচ্ছাকৃত ভাবে কাজটা করেনি, করলে কি আমার কষ্ট পাওয়াতে কি ও হাত কাটতো। তারপরে ও এখানে থাকি, 4-5 দিন থাকি, আমরা খুব এনজয় করি। তারপর এনজয় করলেও ওর মধ্যে একটা কনফিউশন থাকে। আমার মনের মধ্যে তো সবসময় একটা ইয়ে যে আমি কি করতেছি, কোথায় যায় দাঁড়াবো আমার জীবনটা, আমি কি করতেছি এটা। আর আমার মনে হয় যে আমার চোখ বুঝলে শুধু আমি ওরে ফিল করতে পারি, আর কিছুই না। তখন আমি ফিল করতে পারতেছিলাম যে ও যদি যতটা খারাপই হোক আর যতটা পড়াশোনা না করুক, যাই করুক, তারপর আমার মনে হয় যে আমার জন্য ওরে প্রয়োজন। আমি এটা ফিল করতেছি, খুব ফিল করতেছি। হ্যাঁ, আমি দেখি যে ও খুব কান্নাকাটি করতেছে। তো আমি ওরে জিজ্ঞাসা করি যে কেন কান্নাকাটি করতেছো। তখন ও আমার বলতেছে যে আমি তোমার অনেক লাভ করি, অনেক ভালোবাসি, কিন্তু বাট যদি আমি তোমার না পাই, এজন্য অনেক কান্নাকাটি করে ও, যে আমি তো আমার ফ্যামিলির কিছুই জানাইনি যে এরকম ইয়ে করতেছি। এর মধ্যে আমরা হিমছড়ি, মহেশখালী অনেক জায়গায় ঘুরি, খুব এনজয় করি। তার মধ্যে আমার মনের মধ্যে সবসময় একটা ও আমার জিজ্ঞাসা করতো কি চিন্তা করো তুমি, এত কি চিন্তা করো, কি চিন্তা করো। তারপর আমি বলতে পারতাম না যে আমি এই ব্যাপারটা চিন্তা করতেছি। আমার মনের মধ্যে সবসময় ইয়ে হতো যে ও আমার ছেড়ে চলে যাবো তাহলে। তো তারপর আমরা ঢাকা চলে আসি। আসার সময় সারা বাসের মধ্যে আমি খুব আমার পেইন ফিল হইতেছিল, পেটে অ্যাবডোমিনাল পেইন হচ্ছিল, আমার পেট ব্যথা করতেছিল প্রচুর। কেন যেন আমার খুব খারাপ লাগতেছিল, এবং আমার মনে হইতেছিল যে আমি জীবন থেকে মনে হয় অনেক কিছু হারাই ফেলতেছি। আস্তে আস্তে সারা রাত্র আমি ইয়ে করি যে আমি আর ওই বাসায় থাকবো না, যে যেভাবে হোক আমার এই ওকে পাইতে হলে আমার এই ওয়েটা থেকে বের হয়ে আসতেই হবে যেভাবে হোক। আমি কক্সবাজার যাওয়ার পরেই ওই ছেলেটা জানে যে আমি ওর সাথে কক্সবাজার গেছি, বা ওর সাথে আমার রিলেশন। শুনে তখন যে দারোয়ান, তারপরে এলাকার লোকজন বলে যে আপনাদের বাসায় যে মেয়েটা আছে ওই মেয়েটার সাথে তো ওই ছেলেটার সাথে রিলেশন। তখন ও সবাই পাবলিশ করতে থাকে যে আমি ওর ওয়াইফ, এটা পাবলিশ করতে থাকে। তখন আমি কিছুই জানি না। তো আমি আসার পর আমি তো সকালবেলা এসে আমি দুপুরে এই বাসা থেকে বের হয়ে আসি। আপনার আগের হাজবেন্ড এখন পাবলিশ করতে শুরু করলো যে আপনি তার ওয়াইফ। বের হয়ে আসে, আমি ওরে ফোন দিই যে আমি বাসা থেকে বের হয়ে আসছি। পরে বলতেছে কেন তুমি বাসা থেকে বের হয়ে আসছো। আমি বলতেছি যে আমার পক্ষে ওই বাসা থাকা সম্ভব না। তখন আমি কিন্তু বলি নাই, শুধু একটু বলছি যে আমার পক্ষে ওই বাসা থাকা সম্ভব না। তো আসার পরে ও বলতেছে তাহলে এখন কোথায় যাবা, অনেক
মানে ঘুরতেছি, আমরা কোথাও থাকার জায়গা ম্যানেজ করতে পারতেছি না। কি আসছে রুমেল? হ্যাঁ, পরে আমরা ইয়ে করলাম, আমি আমার খালার বাসায় চলে যাই। তখন আমি ওরা প্রেশার ক্রিয়েট করতে চাই যে তুমি তোমার ফ্যামিলিতে জানো, তুমি তোমার ফ্যামিলিতে জানো, যেহেতু আমাদের মধ্যে রিলেশন হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তো তুমি তোমার ফ্যামিলিতে জানো। তো প্রেশার ক্রিয়েট করার পরে ওর বোনেরা জানায়। তো বোনেরা জানানোর পর ও বোন আমার সাথে দেখা করার কথা বলে। তো ওইটা বলে না যে বিয়ে হয়ে গেছে, ওটা বলে না, জানতে যে পছন্দ করে। তো আমার ওর বোনের কাছে নিয়ে যায়, দেখা টাকা হয়, কথা টথা হয়। পরদিন 15ই জুন ওর বার্থডেতে ওর বোনের বাসা আমাকে ইনভাইট করার পর আমি ওর বোনের বাসায় যাই। সবাই খুব ইজি মাইনে নেয়, সবাই বুঝে না আসলে যে রিলেশনটা এত ডিপলি, এটা কেউ বুঝে না, মনে করে যে হয়তো বা থাকবে কি থাকবে না, ফ্রেন্ডশিপ আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মাইনে নেয় ইজিলি। তো ওর বোনের বাসায় যাওয়ার পর ওই বাসায় দুপুরে আমি লাঞ্চ করার পর বিকালে ওর বোনের হাজবেন্ড, ওর যে দুলাভাই, বিয়ে করে না, সাপোর্ট করে না। তো বিকালে আমি কেক টেক কাটার পর সন্ধ্যা রাত্রেও আমার দিতে আসে। তো দিতে আসার পর আমার খালতো ভাইয়ের সাথে ওর ইন্ট্রোডিউস হওয়ার পর আমার খালতো ভাই ফিল করে যে এটা হলো কারণ যে ওই বাসা থেকে কেন চলে আসছে। আমার খালতো ভাইয়ের সাথে আমার আগে যে হাজবেন্ড ছিল ওর সাথে খুব ভালো রিলেশন ছিল। আমার খালতো ভাই করে কি ব্যাপারটা আমার ফ্যামিলিতে জানিয়ে দেয়, আমার বাড়ি থেকে আমাকে ইমিডিয়েট বাড়িতে যাওয়ার জন্য ফোন করে, আমার আব্বু অসুস্থ বলে। তো আমি বাড়িতে যাই। এই গেলেন কতদিন পরে গেলেন? 1 বছর 4 মাস। ওকে, আপনার ফার্স্ট হাজবেন্ড যাকে বলছেন আপনি, সে এই ঘটনার পর থেকে কোনো সিন ক্রিয়েট করেনি? কারণ সে তো সন্ত্রাসী ছিল এক ধরনের। ও তো মানে গ্রামে থাকতো, শহরে ওর প্রভাব নেই। ও মানে খুব ঠান্ডা মাথায় ইয়ে করতো, কাজগুলো করতো, কোনো মানে ইয়ে করতো না। ও ইয়ে করছে যে একই এলাকার মধ্যে যখন ঘটনা আসতো, আমি যদি এটা পাবলিশ করে দিতে পারি আমার ওয়াইফ, তাহলে ও এখানে কখনো সার্ভিস হতে পারবে না। কক্সবাজারে যাওয়ার কিছুদিন আগে হঠাৎ করে ও যখন মানে আস্তে আস্তে শুনতে থাকে, তখন ও ওই ফ্ল্যাটটা ছেড়ে দেয়। ফ্ল্যাটটা ছেড়ে ওর মাকে বাড়িতে পাঠিয়ে দেয় একটা টিন শেড বাসা নেয় ওইখানে, টিন শেড বাসা নেয়। তো ওই বাসায় আমার ওর সাথে উঠতে এখন বাধ্য। ওই বাসায় উঠি, 1 রুম বাসা, তো মানে যাতে সবাই জানতে পারে যে আমি ওর ওয়াইফ এরকম একটা ইয়ে করে। ওই বাসা আমার মনে হয় 7-8 দিন থাকা হয়। তারপর তো আমি কক্সবাজারে চলে যাই। কক্সবাজারে আমি 6 তারিখ আসি, আমরা 12 তারিখ। তো আপনি যেটা বলছিলেন যে আপনার বাবার বাসায় গেলেন 1 বছর 4 মাস পর, সেখানকার থেকে আমরা শুরু করেন? না, আমার বাড়ি থেকে ইয়ে করে যে আমার আব্বু অসুস্থ, বাড়ি যাওয়ার জন্য বলে যে আমার কাকা, আমার যারা আছে সবাই বাড়ি যাচ্ছে। তো আমি কয়েকজনের কাছে ফোন দিই, কেউই জানে না আমার আব্বু যে অসুস্থ। তারপর মানে হঠাৎ করে শুনে আমি আর ইয়ে করতে পারি না, আমি আচ্ছা ঠিক আছে আমি আসবো। তো কিছুক্ষণ পর আবার সবাই ফোন দিয়ে বলতেছে হ্যাঁ তোমার আব্বু অসুস্থ। তো আমার কাছে ব্যাপারটা খুব ইয়ে লাগে। তো আমি ওরা বলতেছি যে আমার এইভাবে বাসায় বাড়িতে নিয়ে যেতেছে, আমি ওর সাথে হোস্টেল খুঁজতেছি তখন। তো বাড়িতে যেতে হবে, আমি বাড়ি যাওয়ার জন্য দুপুরে আমরা ওর কাছ থেকে বিদায় নিয়ে আসতেছি। ও রাস্তার মধ্যে দাঁড়ায় কান্না করতেছে, আমি চলে আসতেছি, ও কান্না করতেছে। আমার কাছে খুব খারাপ লাগতেছে তখন যে সেই জানুয়ারি মাস থেকে ওর সাথে আমার ইয়ে হইতেছে, কিন্তু কখন আমি একটা দিন মনে হয় ওরে ছাড়া ওর সাথে আমার দেখা হয়নি, এরকম ইয়ে যায়নি। ও যখন রাস্তার মধ্যে দাঁড়ায় কান্না করতেছে তখন আমার কাছে খুব খারাপ লাগতেছিল যে আমি যাবো না। তারপর আমি বাড়িতে যাই। যখন আমি লঞ্চে উঠার পর মানে কিছুটা যাওয়ার পর আমি জানতে পারি যে আমার খালতো ভাইটা ফিক করে আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছে। তখন আমার মানে লঞ্চের মধ্যে বলতেছে যে তুমি যে কাজটা করছো কাজটা কি ঠিক? আমার খালতো ভাইটা আমার ইমিডিয়েট 6 মান্থের ছোট। তো ও যে আমাকে লাইক করতো, পছন্দ করতো, সেটা আমি কিছুই জানতাম না। আমি হঠাৎ দেখতেছি ও আমার পা ধরে বলতেছে যে আমি তোর অনেক ভালোবাসতাম, তুই যে এই কাজটা করবে আমি কখনো বুঝিনি। হ্যাঁ, আশ্চর্য হয়ে যায় যে ওর কি বললো এটা। পরে আমি বলছি কি কা? পরে বলছে তুই এইরকম একটা ছেলের সাথে ইয়ে করতেছো, করতেই পারি, এটা আমার লাইফ। Let me ask you one thing. আপনার কি ফার্স্ট লাইফটা সম্পর্কে জানতো না? যে হ্যাঁ জানতো। তারপরে এবং ফার্স্ট লাইফটা আমার যতটুকু মানে সাপোর্ট করার ও আমার তখন করতো যে এইভাবে তুই বাইরে আসবি ওইখান থেকে, এইভাবে ইয়ে করবি। ওর সাথে আমার সাথে জাস্ট একটা ফ্রেন্ডের মতো ছিল আমার খালতো ভাইটার সাথে আমার সাথে। ওকে, যখন দেখলো যে আপনি বাইরে হয়ে গেছেন অন্য একজনের সাথে, তখন কি সে আপনার পা ধরতেছে যে তুই এটা করতে পারবি? ওকে, হ্যাঁ। এবং আমার ফার্স্ট লাইফ মানে যত সমস্যাগুলি সিনক্রেট করছি আমি ওই বাসায় সবটা ওর ইয়াতে করছি। ওকে, লেট মি, আমার মনে হয় গল্পটা অনেক জটিল হয়ে গেছে আমাদের শ্রোতাদের কাছে। আমি একটু পরিষ্কার করে দিতে চাই। বন্ধন ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথম যে ঘটনাটা করেছে তার জীবনে, ছায়ার জীবনে, সেটা তো আপনারা জানেনই যে জোরপূর্বক ওর কোনো যাওয়ার কোনো গতি ছিল না, এবং যে কারণে সে ওই ছেলের সাথে এতদিন পর্যন্ত থেকেছে, ওই বাসায় থাকতে হয়েছে তার। এই থাকা অবস্থায় সে তার খালাতো ভাইয়ের কাছ থেকে ফুল সাপোর্টটা পেয়েছে, এবং খালাতো ভাই বলেছে কিভাবে বাসা থেকে বের হয়ে আসবি, কিভাবে তুই আমার এই কাজটা করবি, ফুল সাপোর্টটা সে পেয়েছে। যখন ছায়া একটা ছেলেকে নিয়ে স্বপ্ন দেখছে এবং একটা ছেলেকে নিয়ে অলরেডি বের হয়ে গিয়েছে, ঠিক সেই মোমেন্টে খালাতো ভাই তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, কারণ খালাতো ভাইয়ের উদ্দেশ্য ছিল তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসা, এবং খালাতো ভাই তাকে লাভ করতো। ঘটনার ইকুয়েশনটা এখন এরকম। চলুন তারপর মানে ওর কথাগুলো শুনে আমি সব অবাক হয়ে গেছি। ও বলতেছে যে তুই যে কাজটা করছিস, যে ছেলের সাথে তোর অ্যাফেয়ার, তোরা কখনো ইয়ে করবো? পরে আমি বলতেছি হ্যাঁ করবো। তখনও কিন্তু জানে না যে আপনি ম্যারিড না। তো আমি বলতেছি যে হ্যাঁ করবো। পরে বলতেছে যে পরে ওর সাথে আমার সাথে অনেক কথা কাটাকাটি হওয়ার পরে তো সকালবেলা বাড়ি থেকে আমি ওর অনেক রিকোয়েস্ট করি যে তুই বাড়িতে কাউকে এই কথাটা বলবি না, বাড়িতে কাউকে এই কথাটা বলবি না।
পরে আমি বাড়িতে যাওয়ার পর ও সাথে সাথেই ব্যাপারটা আমার বোনের সাথে শেয়ার করে, এবং আগে থেকেই হয়তো ওই যে রাত্রে ওর সাথে ইন্ট্রোডিউসটা আমার মনে হয় রাতেই ফোনে ও ব্যাপারটা শেয়ার করছিল, এবং শেয়ার করার পরেই বাড়ি থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য ইয়ে হয়েছে। আমি বাড়িতে যাওয়ার পরে আমার জিজ্ঞাসা করে যে এরকম যে সত্যি তোর সাথে ওই ছেলের সাথে রিলেশন, পরে আমি বলি যে না আমার সাথে এরকম কোনো ছেলের সাথে, কারণ আমি জানি যে ওইখান থেকে আমার আসতে হলে এটা আমার যেভাবে হোক চাপাই যেতে হবে। তো তারপরে কি করে আমার ফোন থেকে ওই নাম্বারটা, রুমেলের নাম্বারটা আমার বাড়ির সবাই সেন্ড করে দেয়, এবং তখন বাড়ি থেকে রুমেলের ফোন দেয়। ফোন দিয়ে রুমেলের বলে যে তুমি কি জানো ওর যে আগে একটা বিয়ে হয়েছিল, মানে আমার বাড়ি থেকে ইয়েটা ছিল এরকম যে আমার আগের হাজবেন্ডের সাথে কাট করে এখান থেকে আমাকে একেবারে নিয়ে যাবে, এবং নিয়ে যাওয়ার পরে যে আমি বাইরে যাই কিছু বাইরে ইয়ে করে আসবো, আসার পর এস্টাবলিশড ভাবে ইয়ে করার জন্য। কিন্তু আমার খালতো ভাই ওটা ইয়ে করে যে ওই ছেলেটা পড়াশোনা করে না বা দেখতে ইয়ে না, দেখতেও ততটা ইয়ে না, রুমেল ঢাকার ছেলে, তার জন্য সব দিক দিয়ে ওকে ডিসলাইক করানো, মানে আর আমার খালতো ভাইটা সবাই খুব পছন্দ করে, আমার ফ্যামিলি ছাড়াও সবাই খুব পছন্দ করে ওরে। আমি ওরা অনেকবার রিকোয়েস্ট করছিলাম যে তুই বাড়িতে পড়বি না, ও কি করছে বাড়িতে যা ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর রুমেলের ফোন করছে। আমার মা ফার্স্ট ফোন দেওয়ার পর রুমের ফোন রিসিভ করার পর বলতেছে আমি মানে আমার আগের হাজবেন্ডের বলতেছে যে আমি ওই লোকটার শাশুড়ি। তো অবাক হয়ে গেছে যে কি বলতেছে, তো ও মা বলে কথা বলছে, কথা বলার পরে মানে আমার বাড়ি থেকে বলেছে যে আমি ম্যারিড। তো আমার জিজ্ঞাসা করছে যে তুমি কি সত্যি ম্যারিড, আমি বলছি না আমি ম্যারিড, কখন আমি বিশ্বাসই করি না যে আমি বিয়ে করছি বা আমার এরকম। আমার ইয়ে ছিল যে ওরা আমি সবকিছু একদম সুন্দর ভাবে বুঝাই বলবো, এইভাবে বললে তো পরে বলতেছে যে সত্যি তুমি ম্যারিড না। আমি একটু গিয়েছিলাম যে আমি যে কাজটা করিনি আমার পক্ষ থেকে, বিয়ে না এটা হওয়া সম্ভব না, এবং হ্যাঁ আমার মনের মধ্যে এইটুকু গিয়েছিল যে আল্লাহ আমাকে কখনো এর জন্য শাস্তি দিব না, কারণ আমি তো ইচ্ছাকৃত ভাবে কিছু করিনি। তো বলছে আচ্ছা ঠিক আছে। পরে আমি পরদিনই আমি বাড়ি থেকে খুব ধৈর্য করে আমি ঢাকা আসতেই হবে, পরদিনই আমি চলে আসি ঢাকা, এক কথায় পালাই চলে আসি ঢাকা, বাড়ি থেকে পালাই চলে আসি, দুপুরবেলা পালাই চলে আসি। আসার পর পরদিন সকালে আসি, আসার পরে আমার মনের মধ্যে কেনই যেন একটা এক্সট্রা সাহস হয়ে গেছিল যে আমি তো এই কাজটা করিনি, তো আমি অন্তত আল্লাহ সাপোর্টটা তো কম। তো আমরা তখন বলতেছো মিথ্যা হলে কিন্তু তুমি পাগল হয়ে যাবে, এইটা হইবে ওইটা কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, এইভাবে বলিনি যে আমার বিয়ে হয়নি। আমি ওরে বলছি যে না আমি কাউকে বিয়ে করিনি। ওকে, দিস ইজ দ্য নোট অফ লাইন। ও বলেছেন আমি কাউকে বিয়ে করি নাই। আমি কিন্তু এটা বলতে পারতাম যে আমার বিয়ে হয়নি, আমি কিন্তু এটা বলিনি। আমি বলছি যে আমি কাউকে বিয়ে করিনি, কারণ আমি ওই রেখে দিচ্ছি যাতে আমি ওরে বলতে পারি পরে। তারপর ও বিলিভ করার পর আমার হোস্টেলে উঠায় দেয়। ওই দিনই হোস্টেলে উঠায় দেওয়ার পরে আমি তখন আমার কলেজ পড়াশোনা থেকে আমি অনেকটা হয়ে গেছি। আমি তো ওর সাথে ঘুরতেছি, ইয়ে করতেছি, খুব এনজয় লাইফে। মানে ওরা আমার মতো হ্যাপি পার্সন নেই। ও মানে এতটা ভালো হয়ে গেছে, ওর আগে যে অ্যাডিক্টেড ছিল, নেশা করতো, ওগুলো সব ছাড়িয়ে দিতেছে। কি নিত আমাকে একটু বলেন তো সম্পর্কে, কি ধরনের নেশা করতো? ও আগে ইয়াবা নিত। এমনিতে ও সব প্রকার নেশা করার ওর অভ্যাস আছে। আচ্ছা, আর এমনিতেই ওর যেটা বলছিলেন যে সন্ত্রাসী টাইপের ছিল, মানে কোনো ঝামেলা ছিল? হ্যাঁ, ও বলছিল আমারে যে ওর আউটসাইডে কিছু প্রবলেম আছে। সেগুলো কি আপনি জানেন? হ্যাঁ আমি জানি। ওকে, মানে ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ আস অর নট? আপনি শেয়ার করতে চাচ্ছেন না? আমরা ধরে নিচ্ছি ও যাকে ভালোবাসে রোমেল, সে এমন একটা জগতের সাথে জড়িত যেটার সাথে আসলে সাধারণ মানুষের ভালো চোখে দেখার কথা না, কিন্তু ও যে জায়গাটা থেকে রোমেলকে দেখে সেই জায়গাটা অনেক পবিত্র একটা জায়গা। আমরা সেই জায়গাটা থেকে দেখতে চাই রোমেলকে, এবং ও চেষ্টা করে যাচ্ছে রোমেলকে ভালো করার জন্য, এবং রোমেলও সেই জায়গাটা থেকে ভালো হওয়ার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছিল। আমরা এই পজিটিভ জিনিসটাকে হাইলাইট করতে চাই। চলুন। তারপর তো দেখা যেত আগে প্রচুর পরিমাণে স্মোক করতো, যখন আমার সাথে এরকম ডিপ রিলেশন যাচ্ছে ও তখন দিনে 2-3টা সিগারেট আছে, মানে তাও আমাকে বলে খাচ্ছে। না, আমি চাচ্ছি যে ওর লাইফটা আমি এইভাবে ইয়ে করে দেবো যাতে ও কখনো এটা ইয়া করতে না পারে যে আমি আগে একটা বিয়ে হয়েছে তার জন্য ও আনহ্যাপি না। আমার সবসময় চিন্তা করতো যে আমি যদি কোনো একটু ভালো করি তার চেয়ে বেটার যাতে ও করতে পারে। আমি সবসময় এটা ফিল করতাম যে আমার ফ্যামিলিটা আমার কাছে ফ্যামিলি না, ওর ফ্যামিলিটা আমার কাছে ফ্যামিলি। আপনাকে তখন খরচটা দিত কে? আমার কাছে আমি বাড়ি থেকে আসার সময় কিছু টাকা ছিল, তারপর ও বিয়ার করতো এখানে। আমি ও টাকাটা পেতো করতে? হ্যাঁ, ও টাকাটা ওর কোন অনেক রিচ ফ্যামিলি। কয় ভাই বোন ছিল ওরা? এক ভাই এক বোন। ও একা ছিল? বাবা কি করতেন? বাবা মারা গেছে। সো ও কি বড় ছিল? ও ছোট ছিল, বোনের বিয়ে হয়ে গেছে, বুঝতেই পারছেন তার জন্য টাকা ম্যানেজ করার কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, তারপরে আপনি হোস্টেল থেকে পড়াশোনা করতেন? হ্যাঁ, পড়াশোনাটা তখন আমার অফ আছে, আমার কলেজ রেজাল্ট হয়ে গেছে। রেজাল্ট হওয়ার পর আমার রেজাল্ট খুব ভালো হয়েছে, আমি মেডিকেলের মধ্যে সেকেন্ড পজিশনে আসছি। এত কিছুর পরেও সেকেন্ড পজিশনে। আমরা বারবার একটু এটা করছি কারণ আপনার ফার্স্ট যিনি জোর করে আপনাকে বিয়ে করলেন ওনার অ্যাক্টিভিটি সময় কি ছিল? উনি তখন ফোন দিয়ে এটা ওটা বলছে, ইয়ে করছে, বাট কখনো আমার সামনে আসছে না। রোমেলকে ট্রাই করেছে? রোমেলকে ফোন দিয়ে কথা বলছে? না, আমার ফোন দিয়ে কথা বলছে। রুমেলের সাথে আমার ফোন দিয়ে কথা বলছে, বাট ও কখনো সামনে আসছে না। আমার ইচ্ছা ছিল যে ও যদি কখনো সামনে আসে তাহলে আমি সবটা সামনে ক্লিয়ার করে দেবো। আমি তার জন্য বারবার রুমেলকে বলতাম, মানে তখন তো ও জানতো না, তখন ও
ওই ছেলেটা মানে বলতো যখন, তখন আমি তো বলিনি, ওই ছেলেটা বলতো, তখন আমি বলতাম যে আচ্ছা ওই ছেলেটা তুমি সামনে আসতে বলো। সামনে আসার পরে আমি ইয়ে করছিলাম যে ওই ছেলেটা যদি সামনে আসে, সামনে আসার পরে আমি খুব ক্লিয়ার, খুব সুন্দর একটা সময় পার করছিলেন দুজনে মিলে, ওখান থেকে শুরু করছি। হ্যাঁ খুব সুন্দর যাচ্ছিল। এর মধ্যে আমি রোজার ঈদে আমি বাড়ি যাই। বাড়ি যাওয়ার পর মানে আমার ফ্যামিলি থেকে একটা প্রেশার ক্রিয়েট হয়। তো একদিন ওর সাথে আমি ফোনে কথা বলতেছি, কথা বলার সময় মানে একটু ঝগড়া হচ্ছে। তো ঝগড়া হচ্ছে মনে হয় আমি ওরা বলতেছি যে নিজের ওয়াইফের সম্মান দিতে পারো না, কথাগুলো বলতেছি। আমার আম্মু আরেক রুম থেকে শুনতেছে, আমি জানি না যে শুনতেছে। তো আমার আম্মু আমার জিজ্ঞাসা করলো যে কি ব্যাপারটা কি। পরে আমি চুপচাপ ছিলাম। তো চুপচাপ থাকার পর আম্মু আমাকে অনেকক্ষণ বকাবকি করলো। তো আমি পরে ওরে ফোন দিছে, মনে আমি বলতেছি যে তোমার জন্য আমি আজকে এতগুলি বকা শুনলাম। পরে ও আমার মার ফোনে ফোন দিছে মনে আমার মা বলতেছে ব্যাপারটা কি আসলে তোমাদের। তো আমার মাকে বলতেছে যে আপনারা কেউ ওর সাথে খারাপ বিহেভ করবেন না। পরে বলতেছে তুমি এই কথা বলতেছো না। তো ও বলতেছে যে ও আমার ওয়াইফ, আপনারা ওর সাথে কেন খারাপ বিহেভ করবেন। তো আমার মা বলতেছে ও যে তোমার ওয়াইফের কাগজপত্র আছে তোমার কাছে। পরে বলতেছে হ্যাঁ আছে। তো আমার মা বলতেছে যে কত টাকা বিন করে তুমি আমার মেয়ের বিয়ে করছো। পরে ও বলতেছে 50 লাখ টাকা। সত্যি করে বলো তুমি, তোমার সাথে ওর বিয়ে হয়েছে। পরে বলতেছে হ্যাঁ ওর আমার সাথে বিয়ে হয়েছে, আপনারা ওর ইচ্ছাগুলো আটকে রাখতে পারবেন না, আমি কিন্তু জোর করে হলে ওর কাগজপত্র দেখায় আইনের ব্যবস্থা নিয়ে ওরে নিয়ে আসবো। আমার জিজ্ঞাসা করছে মতো আমি বলতেছি হ্যাঁ হয়েছে। আস্তে আস্তে চুপচাপ হয়ে গেছে এবং চাইতেছে যে ওর সাথে ফেস টু ফেস দেখা করে কথা বলে ইয়ে করার জন্য। পরে রোজার ঈদের পরে আমি ঢাকা চলে আসছি। আমি আসার পরে আমরা সিলেট যাই ঘুরতে। ও ফ্যামিলি থেকে জান না যে আমার নিয়ে সিলেট যায়, তখনও জান না যে কি হয়। তো আমি সিলেট থেকে আসার পরে এখন বলি যে তুমি তোমার বাসায় বলো যে আমার ফ্যামিলির সাথে কথা বলার জন্য। তো ওর বাসায় কিছুতে এটা বলতে পারে না। আমি ওর বাসায়ও যাই, তখন ওর বাসায়ও যাতায়াত করি, ফ্যামিলির সবার সাথে আমার সাথে পরিচয় আছে। তো আমি একদিন ওর বাসায় যাই, বাসায় যাওয়ার পরে আমার সামনে ওর বোনের আমি সিরিয়াসলি বলি, বাট ও হাসতেছে। তো ওর বোন এটাও ততটা সিরিয়াসলি নেয় না। কিছুদিন পরে আমার আব্বু আম্মু ঢাকা আসে, মার সাথে ফেস টু ফেস দেখা করার পর আমার মা বলছে ওরা যে তুমি কি করতে চাও এখন। তো কি করে ও আমার বলে যে কাগজপত্র ইয়ে করে আমরা কাজী দিয়ে ইয়ে করি, রেজিস্ট্রেশন করি। আচ্ছা ঠিক আছে ওকে। অগাস্টের 12 তারিখ আমরা বিয়ে করি। ও বলে যে 1 লাখ টাকা কাবিন করবো। আমি সেটাই রাজি হয়ে দিই, কারণ আমার মনের মধ্যে কোনো টাকাটা কোনো ফ্যাক্টই ছিল না। ও বলে যে 1 লাখ টাকা কাবিন করবো, আমি ওকে ডান 1 লাখ টাকা কাবিন। ওরা যেভাবে ইয়ে করছে, ওর ফ্রেন্ড নিয়ে গেছে, যেভাবে ইয়ে করছে ওইভাবে। তো বিয়ে করার পরে ও এখন আর আমার বাইরে রাখবো না, ওর বাসায় নিয়ে যাবে। তো আমি চাইছিলাম যে তখন কিছুদিন বাইরে থাকে এবং ওর সাথে আমি ব্যাপারটা শেয়ার করি, কিন্তু ও খুব তোড়জোড় করে বাসায় নিয়ে যাওয়ার জন্য। ওর দুলাভাই ওরে বলে যে বিয়ে যখন করছো তখন বউ বাইরে রাখবা কেন। ওর বোন এর আগে আমার ফোন দেয়, বাসায় যাওয়ার আগে ওর বোন আমার ফোন দেয়, ফোন দিয়ে বলে যে তুমি আইসো না বাসায়, তুমি আইসো না, ও কোনো কাজ করে না, তোমার কি খাওয়াইবো, তোমার খাওয়াইতে হইলে আমাকে ওই খাওয়াইতে হইব, তুমি এখন আইসো না। আমি তখন মনে মনে ফিল করতেছিলাম যে ও যদি কিছু নাও করতে পারে কখনো, আমি তো করতে পারবো। ও যদি কিছু নাও করে, আমি ওর মতো ওর ফ্যামিলিতে বিয়ার করা আমার পক্ষে কোনো ইয়ে হবে না, যেহেতু আমি ইয়েটা কন্টিনিউ করতেছি এবং আমার রেজাল্টটা এত ভালো। সো আমার এটা কোনো প্রবলেমই হবে না। তো ওর নিতে আসে আমার হোস্টেলের ওইখানে। তো আমি যাই ওর সাথে, বাসায় যাই। ওর বাসায় যাওয়ার পরে ওর মা কিছুতেই আমার সাথে ইয়ে করতেছে না। তারপর ওর বোন আসে, তো মোটামুটি ভাবে তো মানে নেয়। তখন ওর সাথে আমার থাকতে দেওয়া হয় না, আমি ওর মার কাছে থাকি, ওর রুমে থাকে। তো এটা ওর কাছে অনেক ইয়া লাগে যে আমি এই পাশে থাকি। ও বারে বারে আমার কাছে ডাকে, আমাকে রাতে 12টার দিকে ডাকে। তো আমি ওর রুমে যাই। ও ফুল সাউন্ডের গান ছাড়ে রুমের মধ্যে, ফুল সাউন্ডের গান ছাড়ার পর ও আমার সাথে কথা টথা বলে। তো অনেকক্ষণ ওই রুমে থাকি কি হাজবেন্ড ওয়াইফ রিলেশন। হ্যাঁ, তারপর আমি বলি যে মাকে মিন করবো, আমি চলে যাই। ও বলেছে না তুমি এখানে ঘুমাও, প্রবলেম নেই। আমি বলছি না আমি চলে যাই। পরে আমি মানে মার রুমে চলে আসি, মার কাছে ঘুমাই। তো এভাবে 3 দিন চলে যায়। 3 দিন পরে ওই এলাকার লোকজন আস্তে আস্তে জানতে থাকে, মানে সবাই তখন যখন বউ দেখতে আসে সবাই আস্তে আস্তে এইভাবে। তো আস্তে আস্তে ওই এলাকার লোকজন জানতে পারে যে আমার সাথে ওর বিয়ে হয়েছে। তো এলাকার লোকজন বলে যে এই মেয়েটা আগে একটা বিয়ে হয়েছে, এরকম ইয়ে করে। মানে ওই বাসায় কেউ এটা খুব স্বাভাবিক ভাবে তো মানেই না, খুব অস্বাভাবিক হয়ে যায় সবাই, অস্বাভাবিক হয়ে যায়। তারপর আমি ওরে বলি যে তুমি কি চাও, তুমি আমার রাখতে চাও নাকি রাখতে চাইলে চলো আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই, সবকিছু সিচুয়েশন ঠিক হয়ে গেলে তারপর চলে আসবো। ওরা আমি এটা বলি, ও আমার ফুললি সাপোর্ট দেয়। আমি যে কোনো একটা কিছু করবো বা সবাইকে আমি কিছু বলবো বা কোনো একটা, ও আমার সবসময় চাপাই রাখে এবং ওটা ফুললি সাপোর্ট দেয় যে না সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। ওর উপরেই আমার 100% ভরসা থাকে। এভাবে ইয়া হইতেছে। আমার বাড়িতে ফোন করছে, ওর বোন দুলাভাই ফোন করছে। ফোন করার আগে আমার বাড়িতে অনেক হুমকি টুমকি দিয়ে থ্রেট করে যে আমি এখানে আসি, আমার যে কোনো একটা প্রবলেম করবো, আমার এসে নিয়ে যাওয়ার জন্য ইয়ে করে। তো আমার বাড়ি থেকে অনেক রিকোয়েস্ট করে যে ওর সাথে কিছু করে না, আমরা ওরে নিয়ে আসার ব্যবস্থা করতেছি, আমরা আসতেছি। তো আমার বাড়ি থেকে আমার ফ্যামিলি পার্সনরা আসে, আমার মা আসে। 20 সেপ্টেম্বর আমার
বার্থডে, ওই দিন সন্ধ্যার পর তো ওর বাসায় সবাই খুব বাজে ভাষায় বকাবকি করে, অনেক বাজে কথা বলে, এগুলো আমার কাছে অনেক খারাপ লাগে। কিন্তু আমি তারপরও মানে কানে নেই না কোনো কথা, এরকম চুপচাপ ওর রুমের মধ্যে বসে থাকি। 3 দিন যাবত আমি চুপচাপ ওর রুমের মধ্যে বসে থাকি। ও বাইরে থেকে আসার পরে আমি বলি যে তুমি কি আমার নিয়ে চলে যাবা নাকি কি করবা, তুমি কি করতে চাও? ও বলতেছে তুমি কোনো কথা বলো না, চুপচাপ থাকো, কোনো ইয়ে না, সব ঠিক হয়ে যাবে। তো ওই রুমে যায়, ওর মার রুমে যায়, সবার সাথে অনেক রাগারাগি করে। মানে তখন আমার একটা ভীতি হয় যে না, ও মনে হয় ঠিক আছে। তো এটা যে সম্পূর্ণ যে ফিক ছিল, সম্পূর্ণ ফিক করে আমি বুঝতেই পারি না। তো রাতে আমি ওরা অনেক রিকোয়েস্ট করি যে দেখো আমার তোমার ছাড়া পসিবল না। ও এর মধ্যে বলা হয়নি একটা কথা, এর মধ্যে আমার কানাডা ইয়ে হয়ে যায়, মানে কিছুদিন 1 সপ্তাহের মধ্যে আমি কানাডা চলে যেতে পারি, আমার ভিসা প্রসেসিং সবকিছু ওকে হয়ে যায়। তো আমি ওরে বলি যে ধরো আমি যদি স্কলারশিপ নিয়ে বাইরে চলে যাই তো তুমি কি করবা? আমি জীবনও যাইতে দেব না। আমি ওর একটা কথাই জীবনে যাইতে দেবো না, ওই একটা কথা অফ হয়ে যাই। আমি আর কানাডা যাওয়ার দ্বিতীয়বার নাম করি না। আমার লাইফে সব চরম ভুল এই জায়গায় যে আমি ওইটাই ছেড়ে দিছি। তারপরে কি হলো? ওরা আমি অনেক রিকোয়েস্ট করি যে দেখো তুমি কি করবা, কি ইয়ে করতে। ও বলতেছে যে তুমি আমার সাথে থাকতে পারবা না? আমি বলছি হ্যাঁ পারবো। ওই 3 দিন আমার ওর সাথে আমি থাকতেছি। ওই দিন মানে আমার বার্থডে দিন রাত্রে ও আমার খুব হাসাইলো। হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে রিলেশনটা ফুললি, ওই দিন রাত্রে একেবারে সারা রাত্র ওইরকম একটা রিলেশন ছিল। এবং আমরা ঘুমাইছি, খুব সকাল সকাল ঘুমাইছি ওই দিন। পরদিন সকালে আমার বাসা থেকে লোকজন আসছে, আসার পর ওরা ওইখানে বিচারের বসাই ইয়ে করছিল। বিচার কেন হবে? বিচার কি করবে এখন, এটা কি করে করা উচিত? তো ওর দুলাভাই ওরে বলছিল যে শালম সবকিছু ডিপেন্ড করে তোমার উপরে, রুমেল সবকিছু ডিপেন্ড করে তোমার উপরে। তুমি যদি ওরে রাখো, কারো ক্ষমতা নাই যে ওরে এখান থেকে পাঠিয়ে দেওয়ার বা তোমার থেকে বিচ্ছিন্ন করার। কিন্তু ও আমার একটা বারের জন্য আমার বলে নাই যে বা কিছু, ও আমার বারে বারে বলতেছে তোমার ফ্যামিলি থেকে আসলে তুমি চলে যাও, সবকিছু ঠিক হয়ে যাবো। যখন বিচার বসলো, বিচারের মধ্যে ও বলতেছে মানে ফার্স্ট টু লাস্ট আমাদের অ্যাফেয়ারের ঘটনাটা বলতেছে। বলার পর ও বললো যে আমার পক্ষে ওরে রাখা সম্ভব না। তখন আমি আশ্চর্য হয়ে গেছি যে ওইটা কি বললো কালকে রাত্রে, সামান্য কয়েকটা ঘন্টাও এতটা চেঞ্জ। আমি হতবাক হয়ে গেছি ও কি বললো। ও বারে বারে সবাই ওরে জিজ্ঞাসা করতেছে যে তুমি যেটা করবা সেটাই হইব, তুমি যেটা বলবা সেটাই হইব। ও বারবার বলতেছিল এবং নিজে স্টা বানাইছে, নিজে মানে সবকিছু নিজে ইয়ে করাইছে, একেবারে ডিভোর্সের ইয়ে করছে। আমার যখন সবাই বলতেছিল যে তুমি কি বলো তুমি কি বলো, তখন আমি বারে বারে বলছি যে ও যেটা করবে সেটাই, ও যেটা বলবে সেটাই। আমি বারবার চাইছিলাম যে ও একটা কথা বললো যে না আমি ওরে বিয়ে করছি, ওরে আমি লাভ করে ওরে আমার পক্ষে ছাড়া সম্ভব না। কিন্তু ও এই কথাটা বলে নাই। তখন আমি ওর রুমে ডাইকে নিয়ে যাই। আমি ওরে বলি যে আমি তো, তুমি কি একবার চিন্তা করতেছো যে আমি তোমার কাছে কতটা দূরে সরে যেতেছি, জীবনেও তুমি আর আমার পাইবা না। পরে ও বলতেছে তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবো। তখন ও আমার এই কথাটা বলতেছে। তখন আমি ওরে বলতেছি যে আমি তো চলে যেতেছি, তুমি আমার অনেক কিছু ওই ঘরে, অনেক কিছু অনেক স্মৃতি আমার ওই ঘরে। আমি ওরে পাঞ্জাবি করে দিয়েছিলাম, হাতে সেলাই করা। তখন আমি ওরে বলি যে আমার একটা জিনিস দিবা। পরে বলতেছি কি? আমি বলছি তোমার ক্যামেরা থেকে মেমোরিটা আমার দিয়ে দাও, এই ছবিগুলো আমি নিয়ে যাই সাথে। পরে ও আমার মেমোরিটা দিতে রাজি হয়নি। তখন মানে কাটসিট হয়ে গেছে, 50,000 টাকা দিয়ে দিবে। তো আমি ওরে বলতেছি যে এটা কি হইতেছে, আমার বলতেছো যে তুমি আমি চলে যাওয়ার জন্য, তাহলে তো ডিভোর্সের টাকার এগুলোর কোনো প্রশ্ন জাগতেছে না। তখন ও আমার বলতেছে যে ওকে হয়ে যাবো, টাকাটা রেখে দাও, পরে যখন তোমার নিয়ে আসবো তখন ব্যাংক দিয়ে দিলেই হইব। তখন আমি ওরে 100% বিলিভ করছি। আমি টাকাটা হাতে নিতে চাইনি। ও বলতেছে নেও নাও। পরে আমি নিয়ে আমার মার কাছে দিয়ে দিচ্ছি টাকাটা। আমি সবাই বলছে যে টাকা দেওয়ার পরে ডিভোর্স হয়ে যাওয়ার পরে ওরা এখানে আর একটু থাকতে পারবো না, আমাদের সাথে বের হয়ে যেতে, মানে আমার ফ্যামিলি পার্সন গুলো উইথ আমি। তখন মানে কাজী তালাকের ডিভোর্সের ইয়াটাও লেখা পড়তেছিল। ওরে বলছিল যে তুমি সাথে সাথে পড়ো, পড়ার পরে সিগনেচার দিয়ে দিও। ও এত স্পষ্ট ভাষায় সাথে সাথে পড়ে সিগনেচার দিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেছি যে ও জানে যে আমি ওর জন্য ঠিক কতটুকু স্যাক্রিফাইস করছি, আর ও কিভাবে এটা করলো। তো যখন কাজী আমারে বললো যে তুমি এবার আমার সাথে সাথে বলে সিগনেচার করে দেবো, আমি কাজীর সাথে একটা ওয়ার্ড উচ্চারণ করতে পারি নাই। আমার মনে হইতেছিল যে আমার ভোকাল কর্ডটা অফ হয়ে গেছিল, আমি একটা ওয়ার্ড উচ্চারণ করতে পারি নাই। এবং সিগনেচার দেওয়া অবস্থায় যে আমার কতবার হাত থেকে কলমটা কি হয়ে গেছিল, আমার পুরো শরীর কাঁপতেছিল আমার, যে কি হয়ে গেল এটা, কি হয়ে গেল এটা, কি হয়ে গেল, মিলাইতে পারতেছিলাম না। ডিভোর্স হয়ে গেছে, আমরা চলে আসবো, মানে আমার ফ্যামিলি পার্সনটা বের হয়ে গেছে, আমি ওর সাথে কথা বলে বের হবো। তখন আমি এই রুম থেকে ওই রুমে যাওয়ার সময় মা 5টা করে হিট করে, তোমার শরীরে হিট করার পর ওইখানে যে কটা রিলেটিভ থাকে ওর বোন ছাড়া সবাই আমার হিট করে ওইখানে। আমি স্তব্ধ হয়ে গেছি পড়া, যে কি হয়েছে এটা, আমার লাইফে কি হইতেছে। সবাই যখন ওরা এতগুলো লোকের সামনে হিট করতেছে, কোনো বাইরে থেকে এসে আমার জড়ায় ধরে আমার বাইরে নিয়ে যায়। আমি অবাক হয়ে যাই ও চেহারা দিকে। আমি তাকাই যে এই ছেলেটা সেই ছেলেটা। আমি
পুরো হতবাক হয়ে যাই। তারপর মানে যখন ইয়েতে স্টারে চলে আসি আমরা, বারবার পিছনের দিকে তাকাইতেছি যে ও আসতেছে কিনা, ওরা দেখতেছি কিনা, দেখি না। স্টারে আসার পরে ওরা আমাদের থেকে মানে 50,000 টাকা দিচ্ছে, ওইখান থেকে 10,000 টাকা ব্যাগ দিতে বলে। ওই যে লোকগুলো ওইখানে ছিল তারা, আমার মা বলতেছে যে তাহলে সবটাই রেখে দেন। দিয়ে আর 50,000 টাকা দিচ্ছেন, যা বলছেন বিচারে আপনাদের সবকিছু মাইনে আমরা আমাদের মেয়ে নিয়ে যেতেছি। পরে মানে 5,000 টাকা ওইখানে দিয়ে 45,000 টাকা নিয়ে ক্যাব করে আমরা চলে আসতে নেই। আমি মানে যতক্ষণ পর্যন্ত ওই এলাকাটা দেখা গেছিল ততক্ষণ পর্যন্ত তাকিয়েছিলাম যে হয়তো ও একবার পিছনে আসবে, একবার আসবে, আসেনি ও। তারপর যখন আমরা চলে আসি, আসার পর আমার ফোন দেয়, ফোন দিয়ে আমার বলে যে একটু কথা বলো আমার সাথে। আমি তখন ইয়ে করি যে আমি আর জীবনে ওর সাথে কথা বলবো না। ও আমার বারে বারে রিকোয়েস্ট করে যে একটু কথা বলো আমার সাথে, একটু কথা বলো। অনেক কান্নাকাটি করতেছে, অনেক কান্নাকাটি করার পর আমি ওর সাথে কথা বলি, ধরে রাখতে পারি না নিজের, আমি লুকিয়ে লুকিয়ে ওর সাথে কথা বলি। কথা বলার পর দিন যখন আমি বাড়িতে যাই, আমি প্রচুর অসুস্থ হয়ে যাই। আমি খবর পাই যে ও প্রচুর অসুস্থ হয়ে যায়, ওর হসপিটালাইজ করতে হয়। আমার ও হসপিটালাইজ করে বাড়িতে। আমি একবার মেন্টালি সিক হয়ে যাই, পাগলের মতো হয়ে যাই। তো ইমিডিয়েট আমার হসপিটালাইজ করে আইসিইউতে নিয়ে যায়। তো আইসিইউতে যখন নিয়ে যায় তখন আমার বাবা বলতেছে যে আম্মা তোর কাছে আমার অনুরোধ, তুই ওই ছেলের কথা আর চিন্তা করিস না। পারি না, বারবার ওর কথা আমার মনে হয়। তখন আমার মনে হইতেছে যে আইসিইউতেও আমি মনে হয় সামনে ওরে দেখতেছি। যখন ওর সাথে ও আমার সাথে যোগাযোগ করে, পরে ওর সাথে আমার আবার কন্টিনিউ কথা হইতে থাকে। তো কিছুদিন পরে তো আমি কি করতে পারি যে আমি প্রেগনেন্ট। তখন আমি ওরা বলি, 7 দিনের মাথায় আমার দুলাভাই নিয়ে আমি আবার ঢাকা আসি। মানে আমি খুব অসুস্থ হয়ে যাই, আমার ঢাকা শিফট করতে বলে। তো আমার দুলাভাই আমার ঢাকা আসে, ওরা আমি ফোন দিয়ে বলি, আমার সাথে মিট করতে যায়। আমার দুলাভাইয়ের কাছ থেকে বলে আমার নিয়ে আসে আমার সাথে সারাদিন ঘোরে। ওই দিন আমার নিয়ে কুমিল্লা যায়। তো আমরা ওইখানে থাকি, ওইখানে রাত্রে থাকি। ও বলে যে কিসের ডিভোর্স হয়েছে, এটা তো ডিভোর্সই হয়নি। ও আমারে বলে যে এটা ডিভোর্স হয়নি। ও অস্বীকার করে না এটা ডিভোর্স হয়েছে, আমিও মানি না এটা ডিভোর্স হয়েছে। আমরা দুইজনের মেলা, আমি ওরে হলুদ দেই, ও আমার হলুদ দেয়, এবং আমরা ওই দিন বাসর ঘরটা সাজাই সুন্দর করে রুমের মধ্যেই দুইজনে মিলেই ওইখানে আমরা ইয়ে করি। তারপর পরদিন আমি চলে আসার পরে আমার ডাক্তারটাকে দেখে বাড়িতে নিয়ে যায়। তখন আমার মানে যাওয়ার সময় আমার দুলাভাইয়ের সাথে কথা বলে। আমার মনে আছে ও ওই দিন কি পরিমাণ কান্না করে। ও আমার দুলাভাইয়ের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে যে যাতে আমার কোনো কিছু না করে, ও আমার নিয়ে আসবো। অনলি কোরবানির ঈদ পর্যন্ত ও সময় চায় দুলাভাইয়ের কাছে, হাত জোর করে রিকোয়েস্ট করে। পরে আমার দুলাভাই তো কিছুতেই এটা আর ইয়ে করবো না। পরে যখন মানে দেখি যে আমার ফ্যামিলি থেকে আর কোনো সাপোর্ট নাই ওর ইয়েতে, তখন আমি আরো সিক হয়ে যাই, একেবারে পাগলের মতো হয়ে যাই। বাসায় মেন্টালি এতটা ইয়ে হয়ে যায় যে আমি যে আমার নিজের ক্ষতি করতেছে ওইটাও আমি তখন ফিল করতেছি না। আমি যে কোনো ওর সম্বন্ধে আমি সব সময় ঘরে এক কোনায় একটা বন্ধ ঘরের মধ্যে, দরজা বন্ধ করে অন্ধকার ঘরের মধ্যে এক কোনায় বসে থাকি, এবং কেউ কিছু বললেই আমি নিজের ওয়ালের সাথে ইয়ে করতেছি, নিজের মাথা ফুলে টুলে যায়। এবং আমি তখন ড্রাগ নেওয়া শুরু করি। আমার ব্যাগে অনেকগুলো প্যাথেটিক নিয়ে যাই আমি যাওয়ার সময়। মানে আমি কিছুতেই ওর ইয়েটা নামাইতে পারতেছি না। তারপর যখন দেখা গেছে যে আমি এরকম ঠিক হয়ে গেছি, একেবারে মেন্টালি এক কথা পাগল হয়ে গেছি, তখন আমার দুলাভাই বলে যে না, ওর উপর আর কোনো টর্চার করার দরকার নেই, প্রেশার ক্রিয়েট করার দরকার নেই। যেহেতু ওই ছেলেও যাচ্ছে ওর সাথে সম্পর্ক রাখার জন্য, ওই ছেলে যদি না চাইতো তাহলে আমি ওর কোনো সাপোর্ট করতাম না। ছেলে যেহেতু নিজে আমার কাছে হাত জোর করে কাইটা অনুরোধ করছে, সো থাকুক, ওর মতো থাকতে দেন। ছেলে তো বলছে কোরবানিদের পরে ওরে নিয়ে যাবো। তো এর মধ্যে তখন তো আমি, ওর জানে আমি প্রেগনেন্ট, আমি ওরে বলি প্রেগনেন্ট। আমি আবার ঢাকা আসি ওর সাথে দেখা করার জন্য, আবার ঢাকা আসি, ওর সাথে দেখা হয়, কথা হয়। তো আমি ওই দিন বলি যে আমি আর বাড়িতে যাবো না। তো বলে যে যতটা কষ্টই হোক তোমার কোরবানি ঈদ পর্যন্ত ওইখানে থাকতে হবে, ঈদের পরে আমি তোমায় নিয়ে আসবো। আমার যাই হোক, যদি আমার ফ্যামিলি থেকে সাপোর্ট না করে আমি তোমার নিয়ে বাইরে থাকবো। তো এই কথা হয় ওর সাথে। তারপর এভাবে চলতে থাকে কোরবানি ঈদ পর্যন্ত। আমি ওর সাথে কন্টিনিউ কথাবার্তা বলি। এর মধ্যে আমার মাও মাঝে মাঝে ওর সাথে কথা বলে জিজ্ঞাসা করে যে তুমি কি করবা, কেন তুমি এইভাবে সম্পর্কটা আগে নিতেছো, যা হয়েছে ওইখানেই ফিনিশ করে দিতা। তো ও বলতেছে না মা, আমার পক্ষে ওরে ইয়া করা সম্ভব না, আমি ওরে নিয়ে আসবো। তখন আমার মা ওরে বলতেছে তুমি ওরে নিয়ে আসবা, হয়তো দেখতেছে 2-4 মাস তুমি ওরে নিয়ে থাকতেছো, তারপরে তোমার ফ্যামিলির কেউ তোমার ইয়ে করলো, তুমি তোমার ফ্যামিলি টানে চলে যাবে আবার, তখন ওর কি হইব। পরে বলতেছে না, কখনোই এরকম করবো না আমি আর। তো এইভাবে ইয়ে করতে থাকে। কোরবানি ঈদের পরে ও আমাদের বাড়িতে যায়। তখন তো 1 মান্থ ওভার হয়ে গেছে আমি প্রেগনেন্ট। ও আমাদের বাড়িতে যায়। পরে আমি কেউ জানাই না বাড়িতে এই ব্যাপারটা যে আমি প্রেগনেন্ট। তখন আমার বাড়িতে যাওয়ার পরে
যেভাবে একটা গেস্ট আসলে যা করা হয় ঠিক ওর সাথে ওই ব্যাপারটাই খুব সুন্দর ব্যবহার করছে সবাই। সকালবেলা ব্রেকফাস্ট করতে দেওয়া হয়েছে, নাস্তা টাস্তা করতে দেওয়া হয়েছে, তো ওর জন্য পিঠা টিঠা অনেক কিছু করা হয়েছে। তারপরে ওরে মানে আমার দুলাভাই জিজ্ঞাসা করছে যে তুমি কি করতে চাও এখন, আমরা কি নতুন করে তোমাদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করবো, তোমার বাড়িতে জানাবো, তোমার বাসায় জানাবো তুমি যে এখানে আসছো, না কি করবো? ও বলছে না কিছু করে না, মানে আর অল্প কটা দিন সময় দেন, আমি ওরে নিয়ে যাবো। ভাইয়া বললো তাহলে তুমি এখানে থাকতে পারবে না, দেখো ওদের তো ভাইও নাই, এই বাসা থাকলে কে কি মিন করে, তাহলে বেটার হয় তুমি চলে যাও, তুমি যখন তোমার সময় হবে তখন তুমি আইসো। পরে সবার মন খারাপ হয়ে যায় যে কি বললো ছেলেটা, এতদিন পর্যন্ত ছেলেটা আমাদেরকে একটা কথা করে রাখছিল, এখন কি বললো। তারপর আমি ওরে জিজ্ঞাসা করি যে তুমি করো, তখন ও আমার বলতেছে যে আমার আর অল্প কটা কিছু দিনের সময় দাও। তারপর ও দুপুর বেলা যখন ও চলে আসে, ভাইয়া ওরে মানে আসার ভাড়াটা পর্যন্ত দিয়ে দেয়। মানে ওর সাথে এরকম ভদ্র আচরণ করছে যে ওর বাসায় যে আমাদের সাথে কি বিহেভটা হয়েছে কেউ করে নেই, সবাই শুধুমাত্র আমার দিকে তাকায়। তখন কিন্তু আমরা সবাই বলছিল দেখো তুমি যে এখন যদি তুমি সত্য হও তাহলে কিন্তু আমরা এখন কিছু করতে পারি, ওরা একে রেখে কিন্তু ওর বাড়িতে ফোন দিয়ে আমি বলছি ইম্পসিবল, ও তো বলে আসে নেই যে ও আমরা বিয়ে করতে আসতেছে। তো আমি ওরা সেফলি ওইখান থেকে যেভাবেই হোক সেফলি যতটা হয়েছে আমার উপরে হয়েছে, ব্লেম যাওয়া হয়েছে আমার উপরে হয়েছে, আমি ওরা সেফলি পাঠিয়ে দিছি। তখন আমি ওরা বলছি যে কি করবা, তো আসার পর 2-3 দিন খুব তোর জোর বাসা টাসা দেখতেছে, ও আমার নিয়ে আসবো। তো হঠাৎ করে একদিন বলতেছে যে আমার পক্ষে তো পসিবল না। কি বলো এটা, যেটা একবার ভেঙে গেছে যাইতো তখন আমি পাগল হয়ে যেতাম, যা হয়ে যেতাম, তখন হয়ে যেত, আমার ফ্যামিলি আমার নিয়ে আসছে, এখন তুমি এটা কি বললা? পরে আবার বলতেছে যে না ঠিক আছে। তো এখন তো দিন যাইতেছে, আমার বাসায় জানাজানি হয়ে যায় যদি যে আমি প্রেগনেন্ট, তাহলে তো একটা প্রবলেম, হয়তো আমার বাসায় জানাজানি হয়ে গেলে ওর বিরুদ্ধে যে কোনো একটা অ্যাকশন নিবে, সেটা আমার মনের মধ্যে আরো একটা ভয় কাজ করতেছে। আমি আসলে অনেক বেশি থান্ডার্ড হয়ে গেছিলাম, আমার মনে হচ্ছে আমাদের ভাববে যে আমি এখানে নাই। আমি ওর কান্নার শব্দ শুনে আসলে অনেক বেশি থান্ডার্ড হয়ে গেছে, আমার নিজের চোখে পানি চলে আসছে, আমি আসলে কথা বলতে পারছিলাম না। গল্পের একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, আমি কিছু কোশ্চেন আপনাকে বলতে চাই। প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি কয় মাস প্রেগনেন্ট এই মুহূর্তে? 4 months। মানে হোয়াটস ইউর ডিসিশন অ্যাবাউট ইউর বেবি? আমি আমার বেবিটা রাখতেছি বাই এট এনি কস্ট। যদি আপনার হাজবেন্ড ডিভোর্স দিয়ে দিয়েছে এবং ওটাই যদি বলবৎ থাকে, তাহলেও কি আপনি আপনার বেবিটা রাখতে চান? তাহলে কিভাবে সম্ভব? ওকে, ও আচ্ছা। আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে আপনার প্রথম হাজবেন্ড আর পরবর্তীতে যোগাযোগ করেন না? ওর সাথে পরবর্তীতে ও আর কোনো যোগাযোগ করেনি, কোনো কিছু হয়নি। আর ওর সাথে ডিভোর্স দিয়ে দিয়েছে? হ্যাঁ, ওর সাথে আমার ফ্যামিলি থেকে হ্যাঁ, যখন ফার্স্টলি আমার বাড়িতে নিয়েছে তখনই ওর সাথে সেকেন্ড হাজবেন্ড যে ছিল তার সাথে এখন বর্তমান কতদিন যাবত আপনার যোগাযোগ হয়নি? এখন এই শুক্রবার থেকে হচ্ছে না, লাস্ট এর মধ্যে আমি যখন আপনাদের কাছে ফোন করছিলাম তার কিছুদিন গ্যাপ ছিল, তারপর আবার আমার কাছ থেকে 1 সপ্তাহ সময় নিয়েছিল। ওর অবস্থা হচ্ছে কখনো ফ্যামিলির কাছ থেকে ও মোটিভেট হচ্ছে, কখনো আপনার কাছ থেকে ও আসলে সিদ্ধান্ত নিতে পারতেছে না কি করবে। হ্যাঁ, এবং ও এখন খুব প্রচুর অ্যাডিক্টেড হয়ে গেছে, সারা দিন রাত নেশা করে এবং এই অবস্থায় থাকে। আপনি যে বলছেন যে আপনি মাঝখানে ড্রাগ নিচ্ছিলেন, আপনি কি এখন ড্রাগ নিচ্ছেন? মানে আমি যখন ঢাকা চলে আসছি তখন থেকে আমি আর ড্রাগ নিচ্ছি না, কারণ আমার এখন ড্রাগ নিলে তো এটা আমার বেবিটার উপরও। আমি গল্পটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই যে নিষ্পাপ দুটো প্রাণ বা এই যে আজকে ছায়া যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, সেই ভুলের গুলোর জন্য আসলে কারা দায়ী? প্রথমত তার ফ্যামিলি, এবং দ্বিতীয়ত হচ্ছে যে ছেলেটা বিয়ে করলো তার ফ্যামিলি। লাস্ট আমি আর একটু শেষ করতে চাই, যেদিন আমি ঢাকা আসছি ওই দিন ও আমার সব ভোরবেলা আনতে গেছে, আনার পর ভোরবেলা আমার একটা হোটেলে উঠছে, উঠার পর 1টা পর্যন্ত আমরা হোটেলে ছিলাম। তখন ওর সাথে আমার সাথে হাজবেন্ড ওয়াইফ রিলেশন কন্টিনিউ হচ্ছে, কারণ ও বিলিভ করে না ওর সাথে আমার ডিভোর্স হয়েছে, আমিও বিলিভ করি না। আর তাছাড়া তো আমি তো প্রেগনেন্ট। তারপর আমার একটা জব নিছি আমি হসপিটালে, ওইখানে বাসা টাসা নিয়ে উঠছি, তো ওইখানে যাতায়াত করে যাচ্ছে আসছে করছে এইভাবে। এখন তো 3 মাস ওভার হয়ে গেছে, তো আমি বললাম যে এইভাবে তো হচ্ছে না, কারণ আমাদের মধ্যে আরেকটা লাইফ আছে, আরেকটা জীবন বাড়তেছে। আমি ওর বলি যে এটা তুমি কিভাবে করবা, তো করতেছে না। তারপর আমি ওর বোনের ফোন দিয়া জানাইছি, ওর বোন ডাইরেক্টলি বলতেছে যে এটা যে ওর বেবি তার কি প্রুফ আছে। তারপর আমি বলছি যে ওরে জিজ্ঞাসা করার জন্য, আমি জানি না সত্য মিথ্যা কতটুকু, কে সত্য কথা বলতেছে কে মিথ্যা কথা বলতেছে। ওর বোন নাকি ওরে জিজ্ঞাসা করছিল, ও নাকি অস্বীকার করছে যে না এরকম কোনো বেবি টেবি নাই, এগুলি কিছুই না। সেই সত্যটাকে আপনি কিভাবে নেবেন সেটা আপনার একেবারে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা বলা উচিত। সেই বলার জায়গা থেকে আমি যেটা বলতে চাই, আপনার যাকে আপনি লাভ করেন, আপনার হাজবেন্ড, আপনার প্রিয় মানুষ, তার প্রতি শ্রদ্ধা রেখে, আপনার ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে আমি যেটা বলতে চাই, সে যে কাজটা করেছে মহা অন্যায় করেছে। প্রথম কথা হচ্ছে এটা কেন করেছে, আপনাকে যখন তার ফ্যামিলি চাপে ডিভোর্সের মতো কাজটাই করলো এবং বললো যেটা ম্যানেজ হয়ে যাবে, সেটা ম্যানেজ করে এত বড় গঠিত অপরাধ সে যখন করতে পারলো, তখনই কিন্তু আপনার ধারণা নেওয়া উচিত ছিল যে এই ছেলেটাকে দিয়ে আপনি এত বড় রিস্ক লাইফে নিতে পারবেন না। 1 2 নাম্বার হচ্ছে আপনি এখনো তার আশা করে আপনি বেবিটাকে আপনার পেটের মতো বড় করছেন, আপনার শরীরের মতো বড় করছেন। আপনি কিন্তু প্রথম মেসেজটা পেয়ে গিয়েছেন যে তাকে নিয়ে আপনি কতটা শক্তিশালী দাঁড়াতে পারেন, কিন্তু আপনার ভালোবাসা সম্পূর্ণ অবুঝ, এবং সেই জায়গাটা থেকে আপনি এখন আমরা যতই বুঝেন এখন আপনি বুঝবেন না। তবে আমিও চাইবো না, কোনোভাবেই চাইবো না, আমি ব্যক্তি মানুষ হিসেবে চাইবো না যে আপনার এই বেবিটা নষ্ট হয়ে যাক, আপনার এই বেবিটা পৃথিবীতে না আসুক, কোনোভাবেই চাইবো না। এবং কিন্তু আপনি মানুষ হিসেবে যে বাস্তবতা ফেস করেছেন, আপনার বেবি
পৃথিবীতে আসার পরে কোন বাস্তবতা ফেস করবে সেটা আমরা একেবারেই অনিশ্চিত। আর আমি সুইসাইড অ্যাটেম্প্ট করছিলাম, সুইসাইড অ্যাটেম্প্ট করার পর ও আবার আমার কাছে গেছিল, যে আমার বলতেছিল যে যাই হোক এই বেবিটা নষ্ট করা যাবে না, আর এই বেবিটা ওর পরিচয় বড় হইব। কিন্তু গতকালকে আমার ওর বোনের সাথে কথা হয়েছে, ওর বোনের নাকি ও বলছে যে না ওর কোনো বেবি নাই, ও আমার মতো মেয়েরা নাকি ঘরে নিতে চায় না। অথচ একটা সপ্তাহ আগে গত শুক্রবার, এই শুক্রবার আগের শুক্রবার ও আমার কাছ থেকে যখন যায়, আমার বাসা থেকে যখন যায় তখন আমার রিকোয়েস্ট করে যায়। এই শুক্রবার ওর সাথে আমার সাথে ফোনে কথা হয়েছে। ওকে, আপনি আমাকে একটু বলবেন যে ওর ফ্যামিলি কাছে কি ও কি ধরনের বাধা, ওর ফ্যামিলি কি ওকে ত্যায্যপুত্র করে দিতে পারে বা এরকম কিছু কি? আমি জানি না ওর ফ্যামিলি থেকে ওরা কি করবো না করবো, আমি এটা ইয়ে করতে পারি না। তবে আমার মনে হয় না কোনো মা কোনো বোন চায় যে তার ভাইটা বা তার সন্তানটা কষ্টে থাকুক, এটা কেউ চায় না। আমি জানি ও আমার অনেক লাভ করে এবং আমার জন্য ওই যে বললাম না এখন 24 ঘন্টা ও শুধু নেশা করে, 24 ঘন্টা। শুধু এটাই বলতে চাই যে যেই ছেলেটা এতটুকু পরিমাণে ইয়ে করে এটা বোঝা উচিত যে সে আমার কতটুকু লাভ করে। আর শুধু সে একটাই, আমার কাছে ওর একটা চিঠি আছে যে ও যাওয়ার আগে রেখে গেছিল আমার বাড়ি। এটা কি আছে আপনার কাছে?